ম্যাথোডিসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা সাধারণ গণিতের ব্যবহারিক জ্যামিতি লেকচার 1 করব। তো বেসিক থেকে আজকে ক্লাসটা শুরু হবে। তো যারা এর আগে এই অধ্যায় সম্পর্কে কোনো ধারণা নেই, এই অধ্যায় পারো না, তারাও যদি ক্লাসটা দেখো, আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে এবং আশা করি তোমরা সবাই পারবা। তো ক্লাস শুরু করছি। আচ্ছা, সপ্তম অধ্যায়ে শুরু করার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে, যেমন ত্রিভুজ অঙ্কন। এই বিষয়গুলো আমরা ক্লাস 8এই পড়েছি। যেমন একটা ত্রিভুজ গঠন করতে হলে আমাদের অ্যাটলিস্ট 3টা তথ্য দেয়া থাকতে হয়, তাছাড়া কিন্তু আসলে একটা ত্রিভুজ আঁকা যায় না। তাহলে এই বিষয়গুলো আসলে এমসিকিউর জন্য আমাদের মুখস্থ রাখতে হবে। তো কোন কোন বিষয়, তো আমরা একটু দেখি। প্রথমে দেয়া আছে, দেখো 3টি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। তাহলে কোনো ত্রিভুজে যদি 3টে বাহুর দৈর্ঘ্যই দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এই ত্রিভুজটি আঁকতে পারবো। এরপরে 2 নম্বর পয়েন্ট, দেখো 2 বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ 2টা বাহু যদি দেয়া থাকে একটা ত্রিভুজের এবং সেই 2টা বাহু মিলে যে কোণ তৈরি হয়েছে সে কোণটাও যদি দেয়া থাকে তাহলেও আমরা ত্রিভুজটা আঁকতে পারবো। তো তারপরে যদি দেখো যে 2টি কোণ ও এদের অন্তর্ভুক্ত সংলগ্ন কোণ, অর্থাৎ এখানে 2টো কোণ দেয়া আছে, এক্স কোণ আর ওয়াই কোণ। তাহলে এই এক্স কোণ আর এই যে ওয়াই কোণ, এই 2টা কোণের সংলগ্ন যে বাহু, তাই সংলগ্ন বাহু কোনটা? এই যে সংলগ্ন বাহু হয়েছে এইটা, ঠিক আছে? তাহলে এই 2টা কোণের সংলগ্ন এই বাহু যদি দেওয়া থাকে তাহলে আমরা ত্রিভুজটা আঁকতে পারবো। অর্থাৎ এই 2 কোণ এবং এই কোণ সংলগ্ন একটাই বাহু, সেটা হচ্ছে বিসি বাহু। তাহলে এই তথ্য দেওয়া থাকলে আমরা ত্রিভুজটি আঁকতে পারবো। তারপরে 2টি কোণ ও একটি বিপরীত বাহু যদি দেওয়া থাকে, যেমন এখানে 2টি কোণ দেওয়া আছে, দেখো এক্স কোণ দেওয়া আছে এবং ওয়াই কোণ দেওয়া আছে। তাহলে এইখানে 2টা কোণ দেওয়া আছে, তাহলে সেই 2টি কোণের একটির বিপরীত বাহু দেওয়া আছে। অর্থাৎ একটির বিপরীত বাহু বলতে কি বোঝানো হয়েছে, দেখো এখানে দেখো এটাও কিন্তু ওয়াই কোণ, এটা কিন্তু এক্স কোণ। তাহলে এই এক্স এর বিপরীত বাহু কিন্তু হবে এই যে এইটা এসি বাহু। আবার ওয়াই কোণের বিপরীত বাহু কোনটা হবে? বিসি বাহু। তাহলে এখানে কিন্তু এই যে ইন্ডিকেট করা আছে এ, তাহলে এইটাই কিন্তু বিপরীত বাহু কার? ওয়াই কোণের। অর্থাৎ এখানে এক্স কোণ দেওয়া আছে এবং ওয়াই কোণের বিপরীত বাহু দেওয়া আছে এ। তাহলে এইভাবেও যদি দেয়া থাকে তাহলে আমরা ত্রিভুজটি আঁকতে পারবো। তারপর 2টি বাহু ও এদের একটির বিপরীত কোণ যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজটি আঁকা যাবে। যেমন এখানে দেখো 2টি বাহু দেওয়া আছে এ আর সি। তাহলে এখানে দেখো এই যে 2টি বাহু দেওয়া আছে এ আর সি, তাহলে এই 2টা বাহুর বিপরীত কোণ, তাহলে বাহুর বিপরীত কোণ কীভাবে হবে? যেমন এখানে ওয়াই এর বিপরীত বাহু ছিল বিসি, তাহলে বিসি এর বিপরীত বাহু কোনটা? ওয়াই কোণ। তাহলে ঠিক এইখানে দেখো, এখানে আমাদের যে এবি এবি বাহু, সেই এবি বাহু কার সমান? সি এর সমান। তাহলে তার বিপরীত কোণ দেয়া আছে। আবার দেখো এখানে এই যে এ সি প্রাইম, এটা কিন্তু এ বাহু, তাহলে তার বিপরীত এইটা, এই বাহুর বিপরীত কোনটা হবে? এই যে এক্স কোণ হবে। অর্থাৎ এখানে সেইটাই বলা আছে যে 2টি বাহু, একটা হচ্ছে তোমার এবি বাহু অর্থাৎ এই সি, আর একটা বাহু দেওয়া হচ্ছে এসি অর্থাৎ এই বাহু। তাহলে এই 2টার যে কোনো একটা বাহুর বিপরীত কোণ দেওয়া থাকলেও আমরা এই ত্রিভুজটা আঁকতে পারবো। তো এক্ষেত্রে দেখো এই বাহুর বিপরীত কোণ দেওয়া আছে এক্স, ঠিক আছে? তো এরপরে এই 6 নম্বর ক্ষেত্রে একটু ব্যতিক্রম। ব্যতিক্রম কি? যেমন আমরা এর আগে শিখছি কি, যে একটি ত্রিভুজ যদি আঁকতে হয় তাহলে অ্যাটলিস্ট 3টা তথ্য দেওয়া থাকতে হবে। অর্থাৎ 3টা তথ্য যদি না দেওয়া থাকে তাহলে এটা নির্দিষ্ট করে একটা ত্রিভুজ আঁকা সম্ভব না। কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আসলে 3টা ডাটা দরকার নাই। যদি আমাদের 2টা ডাটাও দেওয়া থাকে তাহলেও সমকোণী ত্রিভুজ আঁকা যায়। যেমন সমকোণী ত্রিভুজের যদি অতিভুজ এবং একটা বাহু দেওয়া থাকে তাহলে ত্রিভুজটা আঁকা যাবে। যেমন এইখানে অতিভুজ দেওয়া আছে এবং একটা বাহু দেওয়া আছে, সেই বাহু তুমি ভূমিও ধরতে পারো, লম্বও ধরতে পারো, যে কোনো একটা ধরলেই ত্রিভুজটা আঁকা সম্ভব। এরপর আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এখানে বলছে যে উপরের প্রত্যেক ক্ষেত্রে ত্রিভুজের 3টি অংশ নির্দিষ্ট করা হয়েছে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের 3টি অংশ নির্দিষ্ট, অর্থাৎ 3টা তথ্য দেওয়া আছে। কিন্তু শুধুমাত্র এই 6 নম্বর ব্যতিক্রম, এইটা বাদে আর বাকিগুলো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু 3টি নির্দিষ্ট
তথ্য অংশ দেওয়া ছিল এবং সেই ত্রিভুজটা ওই তথ্যের ভিত্তিতে একটা নির্দিষ্ট ত্রিভুজ আঁকে গেছে। কিন্তু যে কোনো তিনটি অংশ নির্দিষ্ট করলেই ত্রিভুজটি যে নির্দিষ্ট হবে হয় না, বুঝতে পারছো? অর্থাৎ যে কোনো তিনটি অংশ নির্দিষ্ট করলেই ত্রিভুজটি নির্দিষ্ট একেবারে পুরোপুরিভাবে হয় না, কারণ সব ক্ষেত্রেই যে একেবারে নির্দিষ্ট হবে এরকম কোনো কথা নাই, ব্যতিক্রমও আছে। যেমন ত্রিভুজের তিনটি গুণ দেওয়া আছে, তাই তিনটি কোণ দেওয়া থাকে, অর্থাৎ তোমার, আমার কথা হচ্ছে তোমার তিনটে তথ্য দেওয়া থাকলেই তো ত্রিভুজ আঁকা যায়, এটা তো সত্য। কিন্তু কথা হচ্ছে তিনটে তথ্য দেওয়া থাকলেই যে একদম প্রত্যেক ক্ষেত্রেই যে একদম নির্দিষ্টভাবে একটা ত্রিভুজ আঁকা যাবে এরকম কোনো কথা নাই। যেমন এই ক্ষেত্রে ব্যতিক্রম করে, অর্থাৎ যেমন এখানে দেখো তিনটে বাহু দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি নির্দিষ্টভাবেই একটা ত্রিভুজ আঁকতে পারছি, অর্থাৎ এর বাইরে কিন্তু ত্রিভুজটা আর হবে না। কিন্তু এখানে তিনটি কোণ যদি দেওয়া থাকে একটা ত্রিভুজ, তাহলে এখানেও তো তিনটে তথ্য দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে তো আমাদের একটা ত্রিভুজ তো নির্দিষ্ট করে আঁকা উচিত ছিল। কিন্তু এই ক্ষেত্রে তিনটে কোণের ক্ষেত্রে একেবারে নির্দিষ্ট করে একটা ত্রিভুজ আঁকা সম্ভব না, অর্থাৎ এইটা হচ্ছে ব্যতিক্রম, এটা এমসিকিউতে আসতে পারে। তো বলছে কি, ত্রিভুজের তিনটি কোণ দেওয়া থাকলে বিভিন্ন আকারে অসংখ্য ত্রিভুজ আঁকা যায়, অর্থাৎ একটা নির্দিষ্টভাবে আঁকা যায় না। যেমন এই এই তথ্যগুলোর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ত্রিভুজ কিন্তু নির্দিষ্ট হয়েছে তিনটে তথ্যের ভিত্তিতে, কিন্তু এখানে ঠিকই তিনটি তথ্য দেওয়া আছে কিন্তু সেই ত্রিভুজটি নির্দিষ্ট হয়নি, সেটা হচ্ছে অসংখ্য ত্রিভুজ। মানে তিনটে কোণ দিয়ে তুমি অসংখ্যভাবে অসংখ্য ত্রিভুজ আঁকতে পারো সদৃশ ধর্মে, যাদের সদৃশ ত্রিভুজ বলা হয়। তো এই সদৃশ্য তার বিষয়ে তোমাদের আসলে 14 নম্বর অধ্যায়ে স্পেসিফিকভাবে একদম আলাদাভাবে ইন ডিটেলস আছে। তো যারা এসএসসি 26 ব্যাচ তাদের তো শর্ট সিলেবাসে নেই, কিন্তু 27 ব্যাচ যারা আসো তারা আসলে এটা একটু ইন ডিটেলস শিখতে পারবে। তো আমরা নেক্সট স্লাইডে যাই। তো এই অধ্যায়ের উপরে আমি বাছাইকৃত 14টা এমসিকিউ এখানে রাখছি। তো এই 14টা এমসিকিউ যদি ভালো করে দেখো, আশা করি এই অধ্যায়ের পুরা বেসিক কমপ্লিট হবে, এবং আশা করি এই অধ্যায়ে এই এই টাইপগুলো করলে বাকি এমসিকিউগুলো এমনিই পারবা। তো দেখো 1 নম্বর এমসিকিউ বলা আছে কি, কমপক্ষে কয়টি শর্ত দেয়া থাকলে একটি ত্রিভুজ আঁকা সম্ভব। এই যে কিছু আগে আমরা বললাম যে একটা ত্রিভুজের মিনিমাম তিনটে শর্ত বা তিনটা নির্দিষ্ট তথ্য দেওয়া থাকলে একটা ত্রিভুজ নির্দিষ্ট করে আঁকা যায়। তাহলে এখানে দেখো, তাহলে উত্তর হবে কি 3টি। তারপরে 2 নম্বর এমসিকিউ বলা আছে কি, একটি ত্রিভুজের কয়টি অংশ বা অঙ্গ, এটা একটু মুখস্থ রাখবা। একটা ত্রিভুজের অঙ্গ বা অংশ একই কথা, তাহলে একটা ত্রিভুজের অঙ্গ বা অংশ হচ্ছে 6টি। এরপরে 3 নম্বরে এমসিকিউ বলা আছে, একটি মাত্র বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোন ত্রিভুজটি নির্দিষ্ট করে আঁকা যায়। তো এটা চিন্তা করো, একটা বাহু দেওয়া আছে মাত্র, আমরা কিছু আগেই দেখছি যে তিনটা তথ্য দেওয়া থাকলে ত্রিভুজটা আঁকা যায়, তাছাড়া আঁকা যায় না। তো এক্ষেত্রে ব্যাপারটা দেখো, আসলে যদিও দেওয়া আছে একটি বাহুর দৈর্ঘ্য, আসলে ইনডাইরেক্টলি আসলে তিনটা তথ্যই দেওয়া। কীভাবে? তোমার সমবাহু ত্রিভুজের 3 বাহুই কিন্তু সমান, তাহলে এক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে এক বাহু দেওয়া মানেই কি 3 বাহুই আসলে দেওয়া, আসলে এখানেও কিন্তু তিনটে তথ্যই দেওয়া আছে। তো এই ক্ষেত্রে যদি এক বাহু দেওয়া থাকে তাহলে আসলে ত্রিভুজ যদি আঁকতে চাও নির্দিষ্ট করে, তাহলে তুমি সমবাহু ত্রিভুজই আঁকতে পারবে, এছাড়া অন্য কোনো ত্রিভুজই আঁকা যায় না। আচ্ছা, তো 4 নম্বর এমসিকিউ দেখো, ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে, তাহলে কয়টি ত্রিভুজ আঁকা সম্ভব? তাহলে নির্দিষ্টভাবে আসলে একটা ত্রিভুজই আঁকা সম্ভব, কারণ এখানে 3টা বাহুই নির্দিষ্ট, তাহলে ওই নির্দিষ্টতা অনুযায়ী একটি ত্রিভুজই আসলে নির্দিষ্টভাবে আঁকা সম্ভব, এর বেশি আঁকা সম্ভব না। এরপরে ত্রিভুজের 3টি কোণ দেওয়া থাকলে তাহলে ত্রিভুজ কয়টা আঁকা যায়, কিছু আগে আমরা পড়ছিলাম। তাহলে এইটি হচ্ছে ব্যতিক্রম, যে 3টে কোণ দেওয়া থাকলে তাহলে অসংখ্য ত্রিভুজ আঁকা যায়, একটা না। 6 নম্বর এমসিকিউ বলা আছে, একটি সমকোণী ত্রিভুজ আঁকতে কয়টি উপপাদ্যের প্রয়োজন? কিছু আগে দেখছি আমরা ব্যতিক্রমী, সমকোণী ক্ষেত্রেই মাত্র মিনিমাম 2টা তথ্য হইলেই যথেষ্ট, তাহলে আমরা ত্রিভুজটা পুরোপুরিভাবে আঁকতে পারবো। তারপরে 7 নম্বর এমসিকিউ বলা আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে কয়টি উপপাদ্যের প্রয়োজন? এক্ষেত্রেও আসলে 2টা প্রয়োজন, 3টার দরকার হয় না। এটাও কিন্তু একটু ব্যতিক্রমী, একটু মনে রাখবে। তো এরপরে 4 নম্বর কি বলা আছে, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের একটিকে বলা হয় ভূমি, তাহলে অন্যটি কী হবে? উন্নতি। আচ্ছা, এই বিষয়টা অনেকেই বোঝো নাই, তো এই বিষয়টা একটু দেখাই। এখানে
এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন, তাহলে সমকোণ কোনটা? এইটা। তাহলে এই সমকোণ সংলগ্ন বাহুদের একটি যদি হয় ভূমি, যেমন এইটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি বাদ গেলে আর বাকি থাকে কি? আসলে উচ্চতা বাকি থাকে, অর্থাৎ লম্ব বাকি থাকে। তো সেই লম্বটারই আরেকটা নাম হচ্ছে উন্নতি। মনে থাকবে? আশা করি এটা ভালো করে মনে রাখবা। এরপরে 9 নম্বর, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ আঁকা সম্ভব হবে? আচ্ছা, এখানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা স্থূলকোণী ত্রিভুজের, ধরো এই একটা স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কি? যার একটা কোণ 90 ডিগ্রির বড় এবং 180 ডিগ্রি ছোট। তাহলে এই কোণটা দেখো 90 ডিগ্রি বড় কিন্তু 180 ডিগ্রি ছোট। একটু সহজভাবে আঁকি। ধরো এই, তারপর এই, তাহলে এটা কি? এটা স্থূলকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে সেই স্থূলকোণী ত্রিভুজের, ধরো একটু ভালো করে আঁকি, এই দেয়া আছে, এই দেয়া আছে, এই দেয়া আছে। তাহলে এই সমকোণী স্থূলকোণী ত্রিভুজের এই কোণটা স্থূলকোণ, কারণ এটা 90 ডিগ্রি বড় কিন্তু 180 ডিগ্রি ছোট। তাহলে সেটা একটা অ্যাটলিস্ট একটা কোণ যদি 90 ডিগ্রি বড় এবং 180 ডিগ্রি ছোট হয় তাহলে সেটা হচ্ছে স্থূলকোণী। তো এক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি বড়, কিন্তু বাকি যে দুইটা কোণ সেটা অবশ্যই কি হবে? সূক্ষ্মকোণী হবে। তাহলে একটা বিষয় চিন্তা করো, তাহলে আমাদের তিন কোণের সমষ্টি কি 180 ডিগ্রি? তাহলে 180 ডিগ্রি যদি হয় তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি বড়, তাহলে এই দুইটা কিন্তু, বাকি দুইটা কিন্তু স্থূলকোণী। তাহলে স্থূলকোণী দুইটার যোগফল অলওয়েজ কত হবে জানো? সেটা হবে 90 ডিগ্রির সমান। তো এক্ষেত্রে দেখো আমার এইটা আর এইটা যদি আমরা যোগ করি সেটা কিন্তু অলওয়েজ স্থূলকোণীর ক্ষেত্রে 90 ডিগ্রি ছোট হইতে হবে। কারণ কি? কারণ তুমি একটা চিন্তা করো, 180 ডিগ্রি যদি হয় তাহলে এইটা তো অবশ্যই 90 ডিগ্রি বড় হইতে হইবে। তাহলে এইটা যদি 90 ডিগ্রি বড় হয় তাহলে বাকি দুইটা আর বাকি থাকে কত? ধরো সাপোজ এইটা হচ্ছে তোমার 100 ডিগ্রি, তাহলে আর বাকি থাকে কত? 80 ডিগ্রি, কারণ তিন কোণের সমষ্টি হচ্ছে 180। তাহলে তোমার অলওয়েজ স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে স্থূলকোণ বাদে বাকি যে দুইটা কোণ হবে সেই দুইটার যোগফল অবশ্যই সেটা 90 ডিগ্রি ছোট হইতে হবে। 90 ডিগ্রি কিন্তু কখনোই সমান হবে না। কারণ কি? কারণ এইটা তো স্থূলকোণী, তাহলে ওই 90, যদি দুই কোণের সমষ্টি 90 হইতো তাহলে তো এটাও 90 হইতে বাধ্য হইতো। বুঝতে পারছো আশা করি? তাহলে এই কারণে কি এই দুইটা অলওয়েজ এটা মনে রাখবা যে স্থূলকোণ বাকি, বাকি যে দুইটা কোণ বাকি থাকবে স্থূলকোণ ছাড়া ওইটার যোগফল অলওয়েজ 90 ডিগ্রি ছোট হবে। তাহলে এক্ষেত্রে অন্য কোনো ক্ষেত্রে এইটা মানে না। তো দেখো এই যে 60 30 90 হয় যোগ করলে, এই যে 40 50 যোগ করলে 90 হয়, 35 35 যোগ করলে 90 হয়, তাহলে 90 কখনোই সমান হবে না, 90 ছোট হবে। তাহলে এইটা হবে কারেক্ট আনসার। আচ্ছা, এরপরে দেখো 10 নম্বর, তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাই নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? তাই এটা খুবই সহজ। তিনটা কোণ দেওয়া আছে, তোমরা ক্যালকুলেটরে পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করবা। তো যে ক্ষেত্রে মিলছে পিথাগোরাস ওই ক্ষেত্রেই আমাদের সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। তো এই ক্ষেত্রে দেখো আমাদের সবচেয়ে বড় বাহু হয়েছে 10, তাহলে 10 স্কোয়ার বলতে বোঝায় 100, আর 6 স্কোয়ার মানে 6 36, আর 8 স্কোয়ার 8 64। তো এটা যোগ করলে দেখো 100 সমান, অর্থাৎ 10 স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রেই পিথাগোরাস মানে, অন্য ক্ষেত্রে মানে না, এই কারণে এটার অ্যান্সার ঘ। এরপর 11 নম্বর দেখো, নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? এই যে এখানে আমাদের বৈশিষ্ট্য লাগবে। কোন বৈশিষ্ট্য? ত্রিভুজের একটা বৈশিষ্ট্য আছে যে যে কোনো একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল, যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা অলওয়েজ কী হবে? বৃহত্তর হবে। এই জাস্ট একটা সূত্র দিয়ে তুমি এই কাজটা করতে পারো। অথবা আরও একটা সূত্র আছে, বৈশিষ্ট্য আছে ত্রিভুজের, সেটা হচ্ছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর অর্থাৎ বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা অলওয়েজ কী হবে? ক্ষুদ্রতর হবে। তো আমি মনে করি ওই বৃহত্তর ওইটা দিয়ে করলেই হবে, যে কোনো একটা দিয়ে করলেই আসলে মিলে শর্ত। তো তোমরা এটি সবচেয়ে ইজি হয় যে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তাহলে এই ক্ষেত্রেই মিলে, অন্য কোনো ক্ষেত্রে মিলে না। যেমন দেখো 4 আর 2 যোগ করো, কত হয়? 6, সেটা 5-এর থেকে বড়। আবার এই দেখো আমরা কীভাবে করবো, এই যে 4 আর 2 এইটা আগে করবো, তারপর দেখলাম যে 5-এর চেয়ে বড়। আবার তুমি 4 আর 5 নিবা, তাহলে 5 আর 4 কত? 9, সেটা 2-এর চেয়ে বড়। তাহলে বাকি থাকলো কে? বাকি থাকলো আবার এই যে 2
আর 5, তাই 2 আর 5 যোগ করো তাহলে কত হয় 7, সেটা 4-এর থেকে বড়। তো এইভাবে তোমরা সবভাবেই দেখবা, তাহলে দেখলা যে এইটাই শর্ত মানে, অন্যগুলা মানে না। তাহলে এই জন্য এটার কারেক্ট অ্যান্সার এটা। এরপরে 12 নম্বর বলছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার 10 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত। এখানে খুবই সহজ বিষয়, যে একটা ত্রিভুজের দুই বাহু দেয়া আছে, এটাও ওই একই শর্ত দিয়া। তাহলে এইটা যদি 14 হয় তাহলে অবশ্যই এই দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে। তাহলে সেটা অবশ্যই তৃতীয় বাহু কখনোই কি 14 হইতে পারবে না। আবার তাহলে বাকি থাকে অপশন কয়টা, ক খ গ। তাহলে এই তিনটের যে কোনো একটা হইতে পারে। এই তিনটের কোনটা কোনটা হইতে পারে, ধরো তুমি 5 নিলা, তাহলে যদি 5 নেও তাহলে তুমি এইভাবে চেক করবা, একটা বাহু 10, একটা বাহু 4, আর একটা বাহু ধরো 5। তার একটা বাহু যদি 5 দাও তাহলে দেখো 4 আর 5 যোগ করলে কত হয় 9, সেটা কিন্তু তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর, তাহলে 5 কিন্তু হইল না, তাহলে 5 হবে না। এরপরে আবার দেখো 6 নিলাম, তাহলে 4 আর 6 যোগ করলে কত হয় 10, যেটা এই তৃতীয় বাহু 10-এর সমান হইল, তাই সমানও তো হইতে পারবে না, অলওয়েজ কী হবে বড়। তাহলে এবার 8 নাও, 8 নিলেই একমাত্র এই বৈশিষ্ট্য ফুলফিল করে। যেমন 4 এবং 8 যোগ করলে কত হয় 12, সেটা 10 অপেক্ষা বৃহত্তর, তাহলে এই ক্ষেত্রেই আমাদের ফুলফিল করে বিধায় আমাদের সঠিক উত্তর গ। তো 13 নম্বরে দেখো ত্রিভুজ পি কিউ আর আঁকার জন্য নিচের কোন তথ্যগুলো প্রযোজ্য হবে। আচ্ছা, এক্ষেত্রে দেখো তিনটে কোণ দেওয়া আছে। আসলে যে একটা ত্রিভুজ নির্দিষ্ট করে আঁকার জন্য একটা তিনটে কোণের মান দেওয়া থাকলে আসলে নির্দিষ্টভাবে আঁকা যায় না। এছাড়াও একটা বিষয় দেখো, 3 কোণের সমষ্টি কি 180 ডিগ্রি হবে। তাহলে তুমি একটা বিষয় চিন্তা করো, এক্ষেত্রে কিন্তু যদি যোগ করো, অনেকে এইভাবে ভাবতে পারো যে এইটা 60 আর 50 যোগ করো 110, আর এখানে 70 যোগ করলে কত হয় 180, তাহলে এক্ষেত্রেও 180 হয়, তাহলে তো কোনো সমস্যা থাকার কথা না। আবার এখানে দেখো 50 50 100 আর 80 যোগ করলে কত 180, তাহলে এক্ষেত্রেও তো আসলে কোনো সমস্যা থাকার কথা না, ত্রিভুজটা আঁকা সম্ভব ছিল। আবার গ নম্বরে দেখো, গ নম্বর আঁকা সম্ভব না, কারণ এখানে 7 আর 4 যোগ করো কত হয় 11, সেটা তৃতীয় বাহুর সমান হয়, তাহলে সেটা বৈশিষ্ট্য মানে, তাহলে এটা হয় না। কিন্তু অনেকেই ভাববা যে এই দুইটাও তো হওয়া উচিত, কিন্তু হবে না, কারণ আমরা কিছু আগেই শিখে আসছি কি, যে যদি তিনটা কোণ দেয়া থাকে তাহলে আসলে নির্দিষ্ট করে ত্রিভুজ আঁকা যায় না। এই কারণেই এই ক আর খ হবে না, তাহলে সঠিক উত্তর কি ঘ। এরপর 14 নম্বর দেখো ত্রিভুজ আঁকতে প্রয়োজন কি কি প্রয়োজন, তিনটা বাহু প্রয়োজন। হ্যাঁ, তিনটে বাহু থাকলে একটা ত্রিভুজ আঁকা যাবে, তাহলে এটা সঠিক। তারপর দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ, যেটা আমরা বলছিলাম যে মুখস্থ করতে হবে। হ্যাঁ, দুইটা বাহু এবং একটা কোণ দেওয়া থাকলেও ত্রিভুজ আঁকা যাবে। তারপর দুইটা কোণ একটা বাহু, তাহলেও ত্রিভুজটা আঁকা যাবে। তাহলে অ্যান্সার হবে তিনোটা। আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে আমরা নেক্সট স্লাইডে যাই। তো এখানে বলা আছে একটি রেখাংশকে সমান দুই ভাগে বিভক্তকরণ, অর্থাৎ একটা রেখা নিব, সেই রেখাংশকে। আচ্ছা, এখানে একটা কথা আছে, রেখা রেখাংশ রশ্মি, এইটাই অনেকে বুঝো না, যদিও তোমাদের এটা সিলেবাসে নাই, যারা 26 ব্যাচের আসো তবু একটু শিখে রাখো। ব্যাপারটা হলো যে মনে করো আমি এটা নিলাম, তাহলে এইটা আসলে কি, এই যে নিলাম এটা আসলে কি, এটা হচ্ছে ধরো এটা 5 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে রেখাংশ, কারণ এর শুরু আছে শেষও আছে, অর্থাৎ এটা একদম নির্দিষ্ট, তাহলে এটা হচ্ছে রেখাংশ। এরপরে একটা রেখা নিলাম, তাহলে এইটাকে কি কি বলবো, এটা কি আমরা বলবো রশ্মি। কারণ কি, রশ্মির বৈশিষ্ট্য আছে যার শুরু আছে কিন্তু শেষ নাই। যেমন দেখো শুরু হয়েছে কিন্তু কোথায় যে শেষ হবে, এই তীর চিহ্ন দিয়ে কি বোঝায় যে সামনে আরও আছে, অর্থাৎ এর শুরু আছে কিন্তু শেষ নেই, তাহলে এটা হবে রশ্মি। এরপরে লাস্ট হচ্ছে রেখা। রেখা কি তোমার এইভাবে দেয়া আছে এবং তীর এইভাবেও দেওয়া আছে, তাহলে দুই দিকে যদি তীর থাকে, অর্থাৎ এর শুরুও নাই শেষও নাই, তাহলে এই ক্ষেত্রে এটাকে আমরা বলবো শুধু রেখা। আশা করি রেখা রেখাংশ এবং রশ্মি তোমরা ভালো করে বুঝতে পারছো। তো দেখো এরপরে আমরা এই বিষয়টা করি যে একটি রেখাকে সমান দুই ভাগে বিভক্ত করে। তো আমরা এটা রেখাংশ নেই, তো সাপোজ
এই একটা রেখা নিলাম। এখন এই রেখাকে 2 ভাগে ভাগ করতে হবে। এটা খুবই সহজ, এটা অনেকেই পারো ম্যাক্সিমাম। তো আমরা একটু কাটা কম্পাস নেই। তো দেখো, একটা রেখাকে যদি সমান 2 ভাগে ভাগ করতে চাও তাহলে অবশ্যই সেই রেখার উপরে একটা কাটা কম্পাস নেবে এবং অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেবে। আবার সমান ব্যাসার্ধ নিলেও আসলে হয়, কোনো সমস্যা নাই, কিন্তু মিনিমাম অর্ধেকের বেশি নিতে হবে। তাহলে অর্ধেকের বেশি নিলাম, নিয়ে অর্ধেকের বেশি নেওয়ার পরে আমাদের একটা বৃত্তচাপ আঁকতে হবে। এখানেও বৃত্তচাপ নিব এবং নিচেও বৃত্তচাপ নিব। এরপরে এখানে বসাবো, বসানোর পরে একই মাপের বৃত্তচাপ নিব। এখানে নিলাম, এরপরে উপরেও নিব। এখন দেখো এটা মিলিত হয় না, এই কারণে এর আগে যে আমরা রেখা আঁকছি সেটাকে আমরা বর্ধিত করব বৃত্তচাপকে। এই যে, তাহলে এখানে একটা নির্দিষ্ট রেখা পাওয়া গেল। এই যে 2টা বিন্দু পাইলাম। এখন এই 2টা বিন্দু মিলিত করে দিলেই আমাদের আঁকা কমপ্লিট। তো দেখো, তো এটাকে আমরা পরে উঠাই দিই, ব্যাস। তাহলে এই যে বিন্দু পাইলাম, এটা হচ্ছে আমাদের রেখাকে সমান 2 ভাগে ভাগ হয়ে গেল। তাহলে এই রেখাটার আমরা নাম দিতে পারি এবি রেখা, এবং সে সি বিন্দুতে মিলিত হয়েছে, এবং এই বিন্দুগুলা 2টা মিলিয়ে দিলে এই সি হয়েছে মধ্যবিন্দু। তাহলে এক্ষেত্রে আমাদের এসি ইকুয়াল টু বিসি। তো নেক্সট স্লাইডে যাই। এরপর একটি রেখাংশকে সমান 3 ভাগে বিভক্ত করব। তো একটা রেখাকে আমরা কিভাবে 3 ভাগে বিভক্ত করতে পারি? তো দেখো, একটা রেখা নিলাম। এখন এই রেখাকে আমরা সমান 3 ভাগে বিভক্ত করব। কিভাবে করব? দেখো, প্রথমে আমরা কাটা কম্পাস নিব। প্রথমে আমাদের ইচ্ছে মতো আমরা একটা কোণ আঁকবো, অর্থাৎ আমি ইচ্ছা মতো এখান থেকে ইচ্ছা মতো একটা কোণ নিলাম। এই কোণটা আমাদের ইচ্ছা মতো নিলেই হবে। এরপরে কি করব? এই যে কোণ নিয়েছি, এই কোণের সমান মাপ নিয়ে দেখো, এই কোণের মাপ নিলাম, সেম এই কোণের মাপ নিয়ে আমাদের উল্টো পাশে একটা কোণ আঁকতে হবে। তো আমরা এই কোণ আঁকলাম। তাহলে এই প্রথমে বৃত্তচাপ নিলাম, তারপর এই কোণের মাপটা নিতে হবে। কোণের মাপটা এই যে আমরা নিলাম। এরপর আমরা এখানে বসাবো, বসানোর পর আমরা কোণের মাপ নিব। এই যে, তাহলে আমাদের কোণ হয়ে গেল। এরপরে আমরা এই যে আমাদের কোণ হয়ে গেল। এরপরে আমাদের ইচ্ছে মতো আমরা আবার একটা বৃত্তচাপ নিব এই বরাবর। এটা যে এই মাপেরই নিতে হবে এরকম কোনো কথা নেই, আমাদের ইচ্ছে মতো এই সেম মাপ নিয়ে আবার উপরেও আরও একটা বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে এই আঁকলাম। ঠিক ওই একই মাপের নিচেও বৃত্তচাপটা আঁকতে হবে 2টা। তো দেখো, প্রথমে এখানে আঁকলাম, এরপর ঠিক একই মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। তাহলে আমাদের কি কাজ করতে হবে এরপরে? দেখো, এরপরে আমাদের এই রেখার সাথে এই রেখা মিলাতে হবে এই বিন্দুর সাথে। তো আমরা এই বিন্দুর সাথে এই বিন্দু মিলিয়ে দিলাম। এরপর এই বিন্দুর সাথে
এই বিন্দু মিলিয়ে দিলাম। তাহলে এই যে আমাদের তিনটে বিন্দু পাওয়া গেল কাঙ্ক্ষিত। এই যে দেখো, তাই ধরো এই রেখাটা হচ্ছে বি ই, তারপর এখানে দাও এ, এখানে দাও বি, সরি এটাকে নামকরণ একটু ভালো করে করি। এটাকে ধরো এ, এটা হচ্ছে বি, এ বি রেখা। তাহলে এখানে এই সি বিন্দুতে মিলিত হয়েছে, এটা ডি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের বলতে পারি এসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু বিডি, অর্থাৎ এই তিনটা অংশই সমান। তাহলে আমাদের এই রেখাংশকে সমান তিন ভাগে বিভক্তকরণ হয়ে গেল। তো আচ্ছা, তো দেখো এরপরে আমরা একটি রেখাংশকে সমান চার ভাগে বিভক্ত করব। এটা অনেক সহজ। তো দেখো প্রথমে আমরা একটা রেখা নিব। তাহলে প্রথমে এই রেখাটাকে সমান দুই ভাগে ভাগ করব। তো দুই ভাগে ভাগ কীভাবে করব? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব বৃত্তচাপ, নেয়ার পরে এখানে একটা বৃত্তচাপ নিব এবং উল্টো পাশেও একটা বৃত্তচাপ নিব। এরপরে এখানে বসাবা, এরপরে সে বৃত্তচাপটা এখানে নিবা এবং উপরেও নিবা। যেহেতু এটা মিলিয়ে নেই, তাহলে এটাকে আবার এই যে এবার মিলিত হইল। এবার আমরা রেখা নিয়ে মিলিত করে দেব। তো এই বিন্দুর সাথে এই বিন্দুর দ্বারা হয় না এটা। আচ্ছা, আমার এই ক্লাসটা সবাই একটু 2x স্পিডে দেখবা, কারণ সম্পাদক করাতে হলে আসলে একটু সময় লাগে, এই কারণে একটু টাইম লাগবে। তো তোমরা একটু স্পিড বাড়িয়ে ভিডিওগুলো দেখবা। আচ্ছা, এই রেখাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, এ বি রেখা। তাহলে দুই ভাগে ভাগ করার পর তাহলে এই যে আবার অর্ধেক হইল, সেই অর্ধেককে আবার অর্ধেক করলেই কিন্তু আসলে সমান চার ভাগ হয়ে যায়। হ্যাঁ, তাহলে এটাকে ঠিকভাবে বসাই। আচ্ছা, এরপরে দেখো এই যে রেখা, অর্থাৎ এইটা কোন বিন্দুতে ছেদ করছে? সি বিন্দুতে ছেদ করছে। তাহলে এসি রেখাকে আবার সমান দুই ভাগে ভাগ করতে হলে কি অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, ঠিক নিচেও আরেকটা বৃত্তচাপ আঁকতে হবে। ঠিক এই সি বিন্দুতে বসিয়ে আমাদের নিচে একটা বৃত্তচাপ এবং উপরে আরেকটি বৃত্তচাপ। তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেখাকে আমরা চার ভাগে ভাগ করলাম। এই যে চার ভাগে ভাগ হইল। আশা করি বুঝতে পারছো। তো একটু ওয়েট করো। আচ্ছা, এরপরে আমাদের এখানে আমরা নাম দিতে পারি ডি, বিন্দুটাকে নাম দিতে পারি ডি। তাহলে এখানে দেখো এই এডি এবং ডিসি সেম। এরপর যদি আমরা এটাকেও করতাম তাহলেও কিন্তু সেম হইতো। তাহলে আসলে এই বিষয়টা ধরো এই পুরা এবি বাহু, পুরা এবি বাহু হচ্ছে এ, যদি এটা পুরোটা যদি এ হয়, পুরোটা যদি এ হয়, তাহলে এই যে এই অংশ হচ্ছে এ বাই 4, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে আসল বিষয়। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এটা হবে এ বাই 4। এরপরে দেখো আমরা পেন্সিল ও কম্পাস ব্যবহার করে 60 ডিগ্রি কোণ আঁকবো। তো প্রথমেই আমরা কাটা কম্পাস নিয়ে আসি। প্রথমে আমরা যে কোনো একটি রেখা নিব, নেয়ার পরে আমরা
60 ডিগ্রি আঁকা সবচেয়ে সহজ। তো এরপরে আমরা এখানে বসাবো, বসানোর পরে আমাদের ইচ্ছে মতো আমরা একটা বৃত্তচাপ নিলাম। এরপরে এখানে বসাবা, বসানোর পর এই করলা, তাহলে এইটাই কি 60 ডিগ্রি, আমাদের কাঙ্ক্ষিত 60 ডিগ্রি। তাহলে এই যে 60 ডিগ্রি, তাহলে এখন এইটা এখানে মিলিয়ে দাও, ব্যাস, তাহলে এইটাই কি হয়ে গেল, 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে এইটাই আমাদের কাঙ্ক্ষিত 60 ডিগ্রি। তাহলে এটার নামকরণ করতে পারো, এটারে ধরো এ, এটারে ধরো বি, এটাকে ধরো সি। তাহলে কোণ এ বি সি এটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এই হচ্ছে বিষয়। এরপরে পেন্সিলে কম্পাস থেকে আমরা 90 ডিগ্রি আঁকাও একদম সহজ। তো আমরা একটা যে কোনো রেখা নিলাম, রেখাংশ, তারপরে আমরা 60 ডিগ্রি আঁকার জন্য যেভাবে বৃত্তচাপ নেই, তাহলে যে কোনো মাপের একটা আমরা বৃত্তচাপ নিব, নেয়ার পরে ঠিক এখানে বসিয়ে আরেকটা বৃত্তচাপ নিলাম, ঠিক এই একই মাপের এখানে বসাবা, বসানোর পরে এখানে একটা বৃত্তচাপ নিবা এবং এই একই মাপের এই উপরেও একটি বৃত্তচাপ নিবা। এই যে এখানে একটা নিলাম, এরপরে এখানে বসাবা, বসানোর পরে এখানে একটা বৃত্তচাপ নিবা। তাহলে দেখো আমাদের কাঙ্ক্ষিত 90 ডিগ্রি হয়ে যাবে। তো এইখান থেকে আমরা একেবারে এই বরাবর উঠিয়ে দিলাম, এই যে আমাদের 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 90 ডিগ্রি। এরপরে 75 ডিগ্রি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় প্রায় আসে, তো এটা খুব মনোযোগ দিয়ে দেখো। এই ধরনের বিষয় যদি আমরা করি, তাহলে সবার আগে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে 75 ডিগ্রি মানে কত ডিগ্রি বলছে সেটা একটু খেয়াল রাখবা। 75 ডিগ্রি বলছে, তাহলে 75 ডিগ্রিটা আসলে কত হয় দেখো, একটা বিষয় দেখো, আমি যদি 90 ডিগ্রি আঁকি, 90 ডিগ্রি থেকে আমি কত ডিগ্রি বাদ দিলে আসলে 75 ডিগ্রি পাই, এটা খুব ভালো করে বুঝতে হবে। একটা বিষয় দেখো, আমি এটা আঁকতে আঁকতে শিখাই। আমরা প্রথমেই কী আঁকবো, এটা 90 ডিগ্রি আঁকবো। তাহলে কী করব, প্রথমে এটা বৃত্তচাপ যে কোনো, তারপর ওই একই মাপের এখানে একটা বৃত্তচাপ ঠিক এখানে বসিয়ে, আবারও এখানে একটা বৃত্তচাপ, ঠিক উপরেও আরেকটা বৃত্তচাপ লাগবে এই, এবং এখানে বসাবা, বসানোর পরে আরেকটা বৃত্তচাপ আঁকবা, ব্যাস, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 90 ডিগ্রি। তো আমরা 90 ডিগ্রি আঁকি, এই যে 90 ডিগ্রি হয়ে গেল। এরপরে আমাদের দেখো এখানে যে 60 ডিগ্রি আছে, তো এটা আমি একটু ক্যালকুলেশন করে তোমাদের দেখাই। তো দেখো একটা বিষয়, এই 90 ডিগ্রি সাথে তুমি যদি 60 ডিগ্রি বিয়োগ করো, তাহলে থাকে কত, 30। তাহলে এখন এই 60 ডিগ্রির সাথে যদি তুমি 15 ডিগ্রি যোগ করো, তাহলে কিন্তু আসলে 75 ডিগ্রি আসে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে আমাদের যখন এই ধরনের আসবে, তুমি সবসময় চিন্তা করবা যে 90 ডিগ্রির সাথে, যেহেতু এটা 90 ডিগ্রি কম, তাহলে তুমি 90 ডিগ্রির সাথে তুমি 75 ডিগ্রি বিয়োগ করবা, বিয়োগ করলে দাঁড়ায় কত, 15 ডিগ্রি। তাহলে তুমি একটা বিষয় চিন্তা করো, তাহলে এই 15 ডিগ্রি তো পাইলাম, এটা তার মানে আমার এখানে 60 ডিগ্রি আছে। ভালো করে খেয়াল করো, এটা যদি আমরা রেখাটা দিই, এখানে রেখা যদি এখানে মিলিত করি এই বিন্দুর সাথে, সাথে এইটি কি
আমাদের 60 ডিগ্রি। তাহলে এরপরে 90 ডিগ্রি দিয়ে 60 ডিগ্রি বাদ দিলে থাকে কত, 30 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে 30 ডিগ্রি। আর 30-এর অর্ধেক যদি করো তাহলে এই 60-এর সাথে যদি 15 যোগ করো তাহলেই তো 75 হয়। এই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে দেখো, এই যে একটা কোণের অর্ধেক ভাগ করবো, সেই ভাগ করাও তো শিখতে হবে। যেমন একটা রেখারে ভাগ করে কীভাবে, অর্ধেকের বেশি মাপ নেয় একটা রেখার। তাহলে ঠিক এই যে কোণটা, এই কোণটাকে যদি আমরা 2 ভাগে ভাগ করি তাহলে এই কোণের সমান মাপ নিব অথবা অর্ধেকের বেশি মাপ নিব। নেওয়ার পরে এখানে একটা বৃত্তচাপ নিব, ঠিক এই বিষয়টা এখানে বসাবো, বসিয়ে এই বরাবর একটা বৃত্তচাপ নিব। তাহলে কি আমাদের কিন্তু এই যে 30 ডিগ্রি কোণ সেটাকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারলাম। তারপরে এই যে নিলাম, তাহলে একটা বিষয় দেখো, এই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত 75 ডিগ্রি হলো। কোনটা সেটা আমরা আবার কাটা কম্পাস দিয়ে ভালো করে দেখিয়ে দেব। এই যে এই থেকে এতখানি, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 75 ডিগ্রি। এটাই হচ্ছে 75 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে দেখো 22.5 ডিগ্রি, একটা বিষয় দেখো, এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে যে এখানে আমি এটা যে কোনো রেখা নিলাম, রেখা নেওয়ার পরে এটাকে 90 ডিগ্রি আঁকতে হবে প্রথমে। তো 90 ডিগ্রি কীভাবে আঁকবো, যে কোনো মাপ নিব, নেওয়ার পরে এখানে বসাবো, বসানোর পরে এখানে একটা বৃত্তচাপ, ঠিক আবার বসাবো, বসানোর পরে এখানে একটা বৃত্তচাপ, এরপরে উপরেও একটা বৃত্তচাপ লাগবে এই, এরপরে এখানে বসাবো, বসানোর পরে এটার উপরে একটা, সরি, এই বসাইলাম, এরপরে এটা বৃত্তচাপ নিলাম, এরপর আমরা একটা রেখা দিলেই আমাদের কাঙ্ক্ষিত 90 ডিগ্রি আমরা পেয়ে যাব। আচ্ছা, এটা একটু বাঁকা হয়েছে। ব্যাস, এটাই আমাদের কাঙ্ক্ষিত 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রির আবার আমরা 2 ভাগে ভাগ করব। আসলে 45 ডিগ্রির অর্ধেকই হচ্ছে আসলে আমাদের 22.5 ডিগ্রি। তাহলে আমরা কি করব, এই কোণকে যেহেতু অর্ধেকে ভাগ করবো তাহলে অর্ধেকের বেশি, দেখো এই হচ্ছে সমান, তাহলে এই কিন্তু অর্ধেকের বেশি মাপ হইল। তাহলে এই অর্ধেকের বেশি মাপ নিয়ে আমাদের এটা এখানে একটা বৃত্তচাপ দিব, ঠিক এখানে বসাবো, বসিয়ে আটটা বৃত্তচাপ দিলাম। তাহলে দেখো আমাদের এই রেখাটা যদি আমরা মিলিত করে দেই তাহলে আমাদের এই কিন্তু কাঙ্ক্ষিত 45 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তারপরে এই এখানেও কত, 45 ডিগ্রি, এখানেও 45 ডিগ্রি। তাহলে এই 45 ডিগ্রি 2টা ভাগে ভাগ করলেই আসলে 22.5 ডিগ্রি পাওয়া যায়। তাহলে দেখো এখানে আমরা বসাইলাম, এখানে বসাবো, দুঃখিত, এরপরে এই কোণটারে যেহেতু আমরা 2 ভাগে ভাগ করব তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, নেওয়ার পরে এখানে একটা বৃত্তচাপ, ঠিক এখানে বসিয়ে এই আরেকটি বৃত্তচাপ। তাহলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত 22.5 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তারপরে আমরা এই যে দিয়ে দিলাম, তাহলে এটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি। বা এটা পরীক্ষায় এভাবেও আসতে পারে যে 22 সমস্ত 1/2, অর্থাৎ এটা কিন্তু 22.5 বোঝায়। এরপরে আমরা 67.5 ডিগ্রি অঙ্কন করব। তো 67.5 ডিগ্রি কীভাবে অঙ্কন করা যায় দেখো, দেখো
90 সাথে দুঃখিত 45-এর সাথে যদি আমরা 22.5 যুক্ত করে দিই তাহলে আমাদের কত আসে 67.5 ডিগ্রি। অর্থাৎ এর আগে যে আমরা শিখছি যে হুবহু সেম। আমাদের কি করতে হবে দেখো, আমি এটা একটু কপি করি কারণ আমাদের তাহলে সময় বাঁচবে। তো দেখো আমাদের সব প্রসেসই একদম সেম, শুধুমাত্র পরিবর্তন আসবে কোথায় দেখায়। এখানে দেখো এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। এখন 45 ডিগ্রির সাথে যদি 45 ডিগ্রির সাথে যদি আমরা 22.5 ডিগ্রি যোগ করি তাহলে কিন্তু আসলে 67.5 ডিগ্রি পাওয়া যায়। তাহলে এই তো 45 আছেই, তাহলে এই যে বাকি 45 আছে সেইটাকে আমরা কি 2 ভাগে ভাগ করব। তো কিভাবে করব, যে আগের মতোই আমরা কাটা কম্পাস আনলাম, এরপরে যেহেতু পরবর্তী করা লাগবে তারপর আমরা এইটাকে এই যে এইটার অর্ধেকের বেশি মাপ নিলাম, নেওয়ার পরে একটা বৃত্তচাপ আঁকব। একটা বৃত্তচাপ আঁকলাম ঠিক এখানে বসিয়ে একই মাপের আর একটা বৃত্তচাপ আঁকলাম। এরপরে আমরা মিলিত করলে আমাদের কাঙ্ক্ষিত আচ্ছা। এরপরে আমরা একটু ইন্ডিকেট করে দেই, তাহলে এই থেকে যে এই পর্যন্ত আমরা কোনটা আঁকলাম এটাই হলো আমাদের 67.5 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো, কারণ এই হচ্ছে 45, তাহলে এই 45-এর অর্ধেক হচ্ছে এটা হচ্ছে 22.5 ডিগ্রি। তাহলে সেই 45 আর 22.5 যোগ করলে 67.5 ডিগ্রি। আচ্ছা, এরপরে নেক্সট 105 ডিগ্রি। তাহলে এই 105 ডিগ্রি কীভাবে আঁকবো, প্রথমে আমরা একটা রেখা নিলাম, রেখা নেওয়ার পর আমাদের এটা চিরাচরিত 90 ডিগ্রি আঁকতে হবে। তো এই একটা মাপ নিলাম। দেখো এখন আমরা একটা নতুন জিনিস শিখব, সেটা কি এই 90 ডিগ্রি আঁকতে হইলে এই যে আমি একটা বৃত্তচাপ নিলাম, তারপর এই একটা বৃত্তচাপ নিলাম, তাহলে এটা কিন্তু আসলে 60 ডিগ্রি। কিন্তু এখানে বসাইয়া তুমি যদি ওইদিকে আরেকটা টান দাও, এইখানে আরেকটা যদি বৃত্তচাপ নেও, তাহলে এটা যদি তুমি মিলিত করো তাহলে এইটা কত ডিগ্রি জানো, এইটা হচ্ছে 120 ডিগ্রি। দেখো নতুন বিষয় আমরা শিখলাম। তাহলে এইটা কিন্তু আমাদের 120 ডিগ্রি। আর আমরা 90 ডিগ্রি আঁকতে হইলে কি করি, প্রথমে ওই দিলাম, তারপর এখানে বসাইয়া একই মাপের, দেখো এই যে এই মাপটা কিন্তু সেম, ঠিকভাবে বসাই, এই যে এই একই মাপের এই যে এই মাপটারই আমরা উপরে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এই নিলাম, তারপর এখানে বসাবো, বসানোর পর আরেকটা বৃত্তচাপ নিব, এই তাহলে এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 90 ডিগ্রি। তাহলে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি। এখন এই টোটালটা হচ্ছে 120 ডিগ্রি, ভালো করে বুঝো, এই টোটালটা হচ্ছে 120। তাহলে টোটালটা যদি 120 ডিগ্রি হয় তাহলে 90 ডিগ্রি থেকে 120 ডিগ্রি যদি আমরা মাইনাস করি তাহলে বাকি থাকে কত, এখানে 30 ডিগ্রি। তাহলে এই যে এইটুক কিন্তু আসলে
30 ডিগ্রি, তাই টোটালটা হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, এরপরে তুমি যদি এই 30 ডিগ্রি যে আমরা আঁকলাম, এই 30 ডিগ্রি অর্ধেক করো, তাহলে 90-এর সাথে যদি 15 ডিগ্রি আমরা যোগ করি, তাহলে আমাদের 105 ডিগ্রি পাওয়া যাবে। তাহলে কি করতে হবে, সবাই বুঝতে পারছো আশা করি, যে এই 30 ডিগ্রিকে আমরা অর্ধেক ভাগ করব। তো অর্ধেক ভাগ করার জন্য আমাদের কি করতে হবে, এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, নেওয়ার পরে এখানে একটা বৃত্তচাপ, তারপর এই মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, তারপরে আমরা আঁকলাম। তাহলে আমি একটু ইন্ডিকেট করে দিই, তাহলে আমাদের এই কাঙ্ক্ষিত 105 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে এই থেকে শুরু করে এই পর্যন্ত, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 105 ডিগ্রি। 105 ডিগ্রি। আচ্ছা, এরপরে 150 ডিগ্রি। 150 ডিগ্রি কীভাবে আঁকবো, তো দেখো 150 ডিগ্রি রাখতে হলে প্রথমে একটা বড় রেখা নিলাম, তারপর আমরা যে কোনো একটা পয়েন্টে, ধরো সাপোজ এই পয়েন্টে আমরা একটা 120 ডিগ্রি আঁকবে এবং 90 ডিগ্রি। দেখো আমরা এবার আর কর্নারে না, যে কোনো একটা পয়েন্টে নিলাম, এবার এই মাপ নিলাম, এটা বৃত্তচাপ, তারপর এখানে বসাবো, বসানোর পরে এখানে একটা, তাহলে এটা কি হবে আমাদের কাঙ্ক্ষিত 120 ডিগ্রি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 120 ডিগ্রি। দুঃখিত, আমাদের একটা রেখা নিব, তারপরে আমরা এখানে আঁকবো। তাহলে এই একটা মাপ নিলাম, তারপরে এখানে একটা মাপ নিলাম বৃত্তচাপ, তারপর সেম মাপ নিয়ে এই দিলাম। এরপরে আমরা রেখাটা এইখান থেকে এইখানে যুক্ত করে দেবো। তাহলে এইটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 120 ডিগ্রি। আচ্ছা, এখন একটা বিষয় দেখো, এই রেখাটারে আমরা আর একটু বর্ধিত করি। এই যে এই রেখা তো 120 ডিগ্রি আঁকলাম, তারপর তোমরা কি করবা, বর্ধিত করবা। কোন দিকে, এই দিকে। এই দেখো এইদিকে আমি বর্ধিত করলাম। এদিকে আমরা বর্ধিত করলাম। তাহলে দেখো টোটাল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইখানে এটা হচ্ছে তোমার 120 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি যদি যায়, তাহলে আর কত থাকে, এখানে হবে তাহলে 60 ডিগ্রি। তাহলে টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটা বিষয় দেখো, এই যে পরবর্তী যে 60 ডিগ্রি, এইটারে যদি তুমি অর্ধেক ভাগ করো, তাহলে কত পাবা, 30। তাহলে 120-এর সাথে 30 যুক্ত করে দিলেই আমাদের কাঙ্ক্ষিত 150 ডিগ্রি পাওয়া যাবে। তাহলে আমরা দেখো এই কোণটার একটা বৃত্তচাপ আঁকি। এই যে কোণটাকে তুমি একটু বড় করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এই যে আমি এটা দেখাই দিলাম, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে এই কোণটাকেই আমরা দুইটা ভাগে ভাগ করব। তাহলে কিভাবে করব, এই যে অর্ধেকের বেশি মাপ নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো, এরপরে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো, এরপরে আমরা এখান থেকে এই যে আমাদের, ধরো এটা মিলিনি, একটু ভালো করে একুরেট আঁকি। এই যে
তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত আমরা পাইলাম, তাহলে এইটাই হচ্ছে আমাদের ফাইনাল। দেখো এবার আমরা এটা ইন্ডিকেট করে দিই, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। তাহলে এই থেকে এই পর্যন্ত এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 150 ডিগ্রি। তুমি দরকার হলে এটারে এই বড় করেও মাপ নিতে পারো, এটা তোমাদের বোঝার সুবিধাটা আমি আর একটু সুবিধা করি। তো দেখো এই থেকে শুরু করে একদম এই পর্যন্ত এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 150 ডিগ্রি। আচ্ছা, এই পর্যন্তই থাক আজকে।